আকাশে কালো মেঘ ঘনিয়ে এসে মুষলধারায় বৃষ্টি নামলো, আর তার সাথে সাথেই তাল মিলিয়ে বয়ে চলেছে ঝোড়ো হাওয়াও। আজকে হাটবার, তাই ভালো বেচাকেনার উদ্দেশ্যেই সত্বরে এসে দোকানটা খুলেছিলাম। কিন্তু তার হলো কই, আকাশটা যে রূপ দেখিয়েছে তাতে খরিদ্দাররা বাড়ি থেকে বেরোনোর সাহস পায়নি। লোক যে মোটে আসেনি তেমনটাও নয়, কিছু লোক বাজার পর্যন্ত এসে পৌঁছালেও মেঘের গর্জন শুনে তারা আগে ভাগেই বাজার সেরে বাড়ি ফিরে গেছে। আর তার সাথে সাথে ছোটোখাটো ব্যবসায়ীরাও নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ির পথ ধরেছে অনেকক্ষণ। এবার আমাদের পালা। একে একে দোকানিরাও নিজেদের দোকানের ঝাঁপ বন্ধ করে ছাতা মাথায় বাড়ির পথে রওনা হলো। প্রবল বেগে ঝড় বৃষ্টি এলেও দৃশ্যটা যে খুবই মনোমুগ্ধকর। শুকনো মাটিতে বৃষ্টির ফোঁটা পড়ে এক মোহময় সুবাসের সৃষ্টি করেছে। পাশের দোকানটা বন্ধ করে রফিক কাকা এগিয়ে এসে বললেন, কি গো খোকা, বাড়ি যাবে না? হ্যাঁ কাকা, যাব। আপনি চলুন, আমি আসছি। তাড়াতাড়ি চলে এসো খোকা, বাজার পুরো খালি, সব দোকানিরাই বাড়ি চলে গেছে। আর আকাশের যা অবস্থা, তাতে আজ আর থামবে বলে মনে হয় না। আর ছাতা এনেছো তো? না হলে আমার ছাতায় চলে এসো, তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে যাব। না কাকা, ওসবের কোনো দরকার নেই। আমি আমার দোকানে একটা আলাদা ছাতা সব সময় রাখি। আচ্ছা, বেশ, এসো তাহলে, আমি চললুম। এই বলে রফিক কাকাও চলে গেলেন। আর যে কোনো খরিদ্দার আসবে না তা একদম নিশ্চিত। বিকালের দিকে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি, কিন্তু এখন সন্ধ্যা নামতে চলল, তাও এর থামবার কোনো নাম নেই। তাই আমিও নিরুপায় হয়ে দোকান বন্ধ করে ছাতা মাথায় ও সাথে একটি হ্যারিকেন নিয়ে বাড়ির পথে রওনা হলাম। রাস্তা পুরো ফাঁকা, জনমানবহীন। ঘন কালো অন্ধকারে চারদিক অস্পষ্ট। কিছুটা পথ যেতেই এক দমকা বাতাসে হঠাৎ নিভে গেল হ্যারিকেনটা। কিন্তু এটা তো নিভবার কথা নয়, কেননা হ্যারিকেনের চারিদিক কাঁচ দ্বারা আবৃষ্ট। কিন্তু তা হলেও এর উপরিভাগে একটু একটু করে ফাঁকা আছে, হয়তো সেখান দিয়েই বাতাসটা ভিতরে ঢুকে নিভিয়ে ফেলেছে বাতিটাকে। তাই এখন কি আর করার, অন্ধকারে অতি সাবধানে পা ফেলে এগিয়ে চললাম। এখন বৃষ্টির বেগটা একটু কমলেও ছোট ছোট জমির আশপাশ থেকে ব্যাঙ ও ঝিঝি পোকার ডাক ক্রমশ বেড়ে উঠতে লাগলো। আরও কিছুটা পথ এগিয়ে পাকড়া গাছের নিচটায় আসতেই ঝরঝর করে কতকটা জল এসে পড়ল আমার ছাতায়। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কেননা বৃষ্টি থেমেছে একটু আগে, আর হঠাৎ করে এতটা জল একসাথে এলো কোথা থেকে? লোকমুখে শুনেছি দুষ্টু জিন বা ভূতেরা মানুষদেরকে ভয় দেখানোর জন্যই তাদের গায়ে নোংরা জল ঢেলে দেয়। তবে কি আমার সাথেও সেই ঘটনাই ঘটেছে? আমার মনে একটু খটকা লাগলেও আমি এ ব্যাপারটায় বেশি গুরুত্ব দিলাম না, কেননা এখন আমার উঠতি বয়স, তাই এই বয়সে এসবে তেমন ভয় না পাওয়াটাই স্বাভাবিক। আমি আবারও নির্ভয়ে এগিয়ে চললাম। আরও কিছুটা পথ যেতেই চোখে পড়ল দূর থেকে সাদা রঙের কিছু একটা এগিয়ে আসছে। প্রথমে মানুষ ভেবে আরও কিছুটা এগিয়ে গেলেও তার অনেকটা কাছাকাছি আসতেই ভালো করে লক্ষ্য করে দেখলাম, না, এতে মানুষের কোনো ছাপ নেই। এখন আমার সাহসী মনটাও ভয়ে শুকিয়ে যেতে লাগলো। এদিকে সাদা রঙের বস্তুটাও ক্রমশ এগিয়ে আসতে লাগলো। এখন আমার মাথায় নানান রকম চিন্তা শুরু হলো। ভাবলাম সে যদি এদিকে এসেই আমাকে চেপে ধরে, কিন্তু আবারও মনে হলো না, জিনিসটা হয়তো আমাকে দেখেনি, সে সোজা পথ ধরেই চলে যাবে বোধহয়। কিন্তু পরক্ষণেই মনে হলো এমনও তো হতে পারে যে সে আমাকে দেখেও সোজা পথটাই ধরেছে।
আর আমি আমার বাম দিকের পথে গেলেই সে পিছন দিয়ে এসে আমাকে এসব ভাবতেই গাটা শিহরণ দিয়ে উঠল। দেখলাম জিনিসটা এখন আমার অনেকটাই কাছে চলে এসছে। তাই তাড়াতাড়ি করে একটি সিদ্ধান্ত নিয়ে এক হাতে থাকা হ্যারিকেনটাকে রেখে অপর হাতে থাকা ছাতাটা বন্ধ করে 2 হাত দিয়ে শক্ত করে ধরলাম। মাথায় শুধু আমার একটাই কথা ঘুরছে, হয় আজকে আমি মরব, না হলে সে। সেটি আমার সামনে আসা মাত্রই আমি ছাতাটিকে শূন্যে তুলে সজোরে আঘাত করলাম তাকে। ওরে বাবারে, মরে গেলুম রে, ও বাবা গো, ওরে বাবারে, মরে গেলুম রে। এই এই, কে রে? কে রে তুই? তারপর দেখলাম সেখান থেকে একটি লোক মাথা বার করে বলল, চৌকিদার বাবু, আর মারবেন না, আমি চোর নই। এই অন্ধকারে লোকটা আমাকে ভালোভাবে না দেখতে পেয়েই গ্রামের চৌকিদার ভেবেছে। কেননা আমার গায়ের জামা দেখে এই অন্ধকারে এটা ভাবাটাই স্বাভাবিক। আমি পাল্টা মার খাওয়ার ভয়ে চৌকিদার হিসেবেই কথা বলা শুরু করলাম। চোর নই মানেটা কি? হ্যাঁ, এইসব পরে ঘুরছিস মানুষদেরকে ভয় দেখিয়ে টাকা হাতানোর জন্যই তো। না বাবু, বিশ্বাস করুন, আমি এমন কাজ কখনো করিনি। আর এগুলো তো পাট। কি? পাট? তা এইভাবে নিয়ে যাচ্ছিস কেন? বাবু, সবটা বলছি। আমি পাটের ব্যবসা করি, তাই গেছিলাম একটু পাশের গাঁয়ে খগেনখুড়োর বাড়ি থেকে পাট আনতে। আকাশে অল্প অল্প মেঘ দেখেই গেছিলুম, কিন্তু বুঝতে পারিনি এত বৃষ্টি হবে। সেখান থেকে পাট নিয়ে বাড়ি ফেরার পথে যখন ঠিক ওই খড় মাঠের ওই জায়গাটায় এলুম, আর ব্যাস, শুরু হয়ে গেল হুড়মুড়িয়ে বৃষ্টি। আর খগেনখুড়েরও বলিহারি, একটা পাটের বোঝাও ঠিক করে বাঁধতে পারলো না। ওই বৃষ্টির জলে ভিজে পাটের বোঝা খুলে সমস্ত পাট নিয়ে দিয়ে পড়লো আমার গায়ের ওপর। আর অতগুলো পাট বৃষ্টিতে ভিজে যা ভারী হয়েছে, সেটা নামিয়ে বেঁধে ফেলতে পারলেও পুনরায় মাথায় তোলা কষ্টকর। আবার এদিকে সন্ধে নেমে এলো, তাই ওইভাবেই কোনো রকমে অন্ধের মতো হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এলুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে পাটটা নামাও, আমি বেঁধে তোমার মাথায় তুলে দিচ্ছি। তারপর লোকটি পাট নামালে সেটি দুজন মিলে বেঁধে তার মাথায় তুলে দিলাম। লোকটিও আমাকে ধন্যবাদ জানিয়ে আবারও পথ চলা শুরু করলো। এবার আমিও ছাতার হ্যারিকেনটে নিয়ে নিশ্চিন্তে বাড়ির পথ ধরলাম। যেতে যেতে ভাবছি, যা হলো ভালোই হলো, লোকটিরও একটু উপকার হলো আর আমারও একটু সাহসটা বাড়লো। এই কিছুদিন হলো একটি বাড়িতে শিফট হলাম। জায়গাটা বেশ নিরিবিলি, তাই ভিডিও বানাতেও কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু কিছুদিন ধরেই আমার অ্যামাজন অ্যালেক্সাটা একটু আজবভাবে কাজ করছে। আমি সত্যিই বুঝতে পারছি না যে ডিভাইসটির সাথে কি হচ্ছে। রাতে আমি অ্যালেক্সাকে কারোর সাথে কথা বলতে শুনেছি, এমনকি হঠাৎ হঠাৎ সে অনেক জোরে জোরে হেসে ওঠে। একদিন বারান্দায় সোফায় বসে আমি কিছু গ্যাজেট দেখছিলাম অ্যামাজনে। হঠাৎ আমার মনে হলো আমার পেছনের টেবিলে রাখা অ্যামাজন অ্যালেক্সায় একটু আলো জ্বলে উঠেছে, যেন তাকে কেউ কিছু কাজ দিয়েছে। আমি ঘুরে তাকালাম ডিভাইসটির দিকে, কিন্তু এ ব্যাপারে বেশি না ভেবে আমি আবারও আমার নিজের কাজে মনোযোগী হলাম। কিন্তু আবারও অ্যালেক্সার লাইটটি একটু জ্বলে উঠল। এবার অ্যালেক্সা বলল, হ্যাঁ নিশ্চয়ই, দরজার লক খুলে দেওয়া হচ্ছে। আর তখনই আমি দরজার লক সরার আওয়াজ পাই। এটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই আর বলি, অ্যালেক্সা, দরজাটা আবারও লক করে দাও। হ্যাঁ নিশ্চয়ই, দরজার লক লাগিয়ে দেওয়া হলো। তারপর আমি পাশের টেবিল থেকে চাবিটা নিয়ে চলে গেলাম দরজাটায় তালা দিতে, কেননা এই ইলেকট্রিক ডিভাইসের কোনো ভরসা নেই।
কখন আবার এইভাবে দরজা খুলে চোরদেরকে আপ্যায়ন করবে তা বলা যায় না। দরজায় তালা দিয়ে এসে আমি আমার অ্যালেক্সা অ্যাকাউন্টের ডিটেলস চেক করলাম, কারণ আমার মনে হলো হয়তো আমার অ্যালেক্সা অন্য কারো অ্যাকাউন্টের সাথে লগ ইন হয়ে গেছে। কিন্তু না, চেক করে দেখলাম সব ঠিকঠাকই আছে। আমি আবারও এটাকে বেশি গুরুত্ব না দিয়ে যেই না আমার কাজ শুরু করলাম অমনি আপনাকে যদি কারো গলা চেপে হত্যা করতে হয় তাহলে আগে আপনাকে চুপচাপ লুকিয়ে তার পেছনে যেতে হবে। আর এর জন্যে আপনি কিছু উপকরণও ব্যবহার করতে পারেন, যেমন কাপড়, মোটা দড়ি বা কেবল তার। এটা শুনে আমি অনেক ভয় পেয়ে গেলাম আর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, অ্যালেক্সা, ঘরে কি আমি ছাড়া আর কেউ আছে? অ্যালেক্সা, চুপ করো। আমি উঠে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম তখন 11:30 বাজে। তারপর আমি উঠে ঘুমাতে চলে গেলাম। আমার মনে হলো হয়তো আমি একটু ক্লান্ত হওয়ার কারণেই আমার সাথে এমনটা হচ্ছে। সবই আমার মনের ভুল। প্রায় 2 ঘন্টা মতো আমি ভালোভাবেই ঘুমালাম। তারপর জল তেষ্টা পাওয়ার কারণে আমার ঘুম ভেঙে গেল, তাই উঠে কিচেন পর্যন্ত গেলাম জল খাওয়ার জন্য। আমার হাত থেকে জলের বোতলটা পড়ে ফেটে গেল, আর আমি ফ্রিজটাকে ধরে দাঁড়ালাম যাতে আমি পড়ে না যাই, কারণ হঠাৎ আসা এই হাসির শব্দে যে কারোরই প্রাণ উড়ে যেতে পারে। তারপর আমি বারান্দার দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম অ্যালেক্সার লাইট তখনও জ্বলছে। আমি বললাম, অ্যালেক্সা। হ্যাঁ বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অ্যালেক্সা, বাড়ির দরজা কি লক করা আছে? হ্যাঁ, আমি এক্ষুনি দরজাটা লক করেছি। এটা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি হন্তদন্ত হয়ে সারা বাড়ি চেক করলাম। শেষে দরজায় তালা দিতে এসে আমার মনে পড়ল আমি তো অনেক আগেই দরজায় তালা মেরে গেছিলাম। নিজের উপর ভয়ানক রাগ হলো। এতক্ষণ আমি ফালতু ঘুরলাম সারা বাড়ি। আমি এবার ধরেই নিলাম যে হ্যাঁ, সত্যিই আমার অ্যালেক্সাটা খারাপ হয়ে গিয়েছে। তাই গিয়ে অ্যালেক্সার প্লাগটা খুলে দিলাম। অ্যালেক্সার লাইটও বন্ধ হয়ে গেল। তারপর আমি নিশ্চিন্তে ঘুমাতে চলে গেলাম। পরদিন বাজার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল খুরশিদের সাথে। ও আমার থেকে কয়েক বছরের ছোট। এখানে আসার পর ওই আমার প্রথম বন্ধু। পরিচয়টা হয়েছিল আমার সাবস্ক্রাইবার হিসাবে, কিন্তু আমি ওকে আমার ভালো বন্ধু বলেই মানি। ওখানে ওর সাথে একটু কথা বলার পর আমি ওকে আমার বাড়ি আসতে বললাম। ও কেন জিজ্ঞাসা করলে বললাম, আর এসব আনবক্সিং ভিডিও করতে ভালো লাগছে না বুঝলি, এবার একটু অন্য কিছু করতে হবে। তুই আয়, দুজন মিলে ভেবে দেখবো কেমন কন্টেন্ট বানানো যায়। আচ্ছা, তুমি চলো, আমি এক্ষুনি বাড়ি থেকে ঘুরে আসছি। আচ্ছা, আয়। তারপর আমি বাড়ি চলে এলাম। কিছুক্ষণ পর ও আমার বাড়িতে এলো। আমরা দুজন বসে ভিডিওর ব্যাপারে আলোচনা করছিলাম। আর তখন আমি ওকে বলি, আচ্ছা, তুই অ্যালেক্সার ব্যাপারে জানিস? ও হ্যাঁ, ওটা তো তোমার আনবক্সিং ভিডিওয়ে দেখেছিলাম, কিন্তু কেন জানি না মানুষ ছাড়া অন্য কোনো কথা বলা জিনিসেই আমার একটু ভয় করে। জানিস, আমার সাথেও না কিছুদিন ধরেই ভয় পাওয়ার মতো কিছু ঘটনা ঘটছে। কেন, এমন কি হচ্ছে তোমার সাথে? আমার অ্যালেক্সা রাতে কারোর সাথে কথা বলে, আর হঠাৎ হঠাৎ ও অনেক জোরে জোরে হেসে ওঠে। কি বলো, সত্যি? তাহলে তো তুমি প্রচণ্ড ভয় পেয়ে যাও তখন। হ্যাঁ, ভয় তো লাগে একটু, কিন্তু কালকে রাতে যা হয়েছে তার সামনে এই হাসির ব্যাপারটা কিছুই না। কাল রাতে আবার কি হলো? কাল রাতে আমি আমার ল্যাপটপটা নিয়ে যখন এখানে বসে কিছু গ্যাজেট দেখছিলাম, ঠিক তখনই অ্যালেক্সা থেকে আওয়াজ এলো। আপনাকে যদি কারো গলা চেপে হত্যা করতে হয় তাহলে আগে আপনাকে চুপচাপ লুকিয়ে তার পেছনে যেতে হবে। আর এর জন্যে আপনি কিছু উপকরণও ব্যবহার করতে পারেন,
যেমন কাপড়, মোটা দড়ি বা কেবল তার। কি, গলা চেপে মারার কথা? হ্যাঁ, কেন, কিছু হয়েছে? ঋতিকদা, তোমার এখানে আসার আগে রাহুল নামে এক লোক তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই থাকতো। সে খুব ভালো লোক ছিল, কোনোদিনও কারোর সাথে উঁচু আওয়াজে কথা বলতো না। রাহুল সকালে কাজে যেত আর সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতো। কিন্তু একদিন সে কাজের জন্য গেল আর কোনোদিনও ফিরে এলো না। তার যাওয়ার বেশ কিছুদিন পর এই বাড়ি থেকেই পচা দুর্গন্ধ বার হতে শুরু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে রাহুলের স্ত্রীর লাশ এখানেই পায়। বডি পোস্টমর্টমের পর জানা যায় এই মহিলার মৃত্যু কেবিল তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হয়েছিল। পুলিশ তার গলায় রাহুলের আঙুলের ছাপও পায়, কিন্তু আজ পর্যন্ত রাহুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এই বাড়িতেই তাহলে রাহুল তার স্ত্রীকে খুন করেছে? না, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। আমি এক্ষুনি বার হব, এক্ষুনি। আমি ঘরে গেলাম ব্যাগপত্র গুছিয়ে নিতে। ব্যাগপত্র গুছিয়ে যখন বার হব তখন অ্যালেক্সা আবারও সেই আগের রাতের মতো হেসে উঠল।